নির্বাচনে গন্ডগোল হয় নাই, লাশ পড়ে নাই, মারামারি দরাদরি হয় নাই, ব্যালট বাক্স নিয়ে দৌড়াদৌড়ি হয় নাই। এইটা হলো তাদের সমস্যা। নির্বাচন হবে, মারামারি হবে, সেখানে লাশ পড়বে, এটা ছিল বিএনপির প্রত্যাশা। এ কে এম আজম খান, আপনার কাছে যেতে চাই। যেটি খন্দকার মাশরুকুর রহমান বলছিলেন উপজেলা নির্বাচনের কথা, আওয়ামী লীগের চেইন অফ কমান্ড এটি কাজ করেছে কিনা, এটি একটি প্রশ্ন তার, যে না আসলে নির্বাচনে যেতে তো তারা ভয় পায়, এখন কি বলবে এটা খুঁজে। একটা সুন্দর নির্বাচন হয়েছে, মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, নির্বাচনে গন্ডগোল হয় নাই, লাশ পড়ে নাই, মারামারি দরাদরি হয় নাই, ব্যালট বাক্স নিয়ে দৌড়াদৌড়ি হয় নাই। এইটা হলো তাদের সমস্যা। নির্বাচন হবে, মারামারি হবে, সেখানে লাশ পড়বে, এটা ছিল বিএনপির প্রত্যাশা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেখেন, নির্বাচনে আপনার প্রায় 40% ভোট পড়েছে। এখন একটা সমস্যার কথা বলি, নির্বাচনটা যে সময় হয়েছে সেটা হলো যে এর 1 মাস আগে আপনার ঈদুল ফিতর গেল, আপনার রোজার ঈদ গেল, আবার 1 মাস পরে মাঝখানে 15 দিন বন্ধ যায়, আবার 1 মাস পরে আপনার ঈদুল আজহা, কোরবানির ঈদ। এই মাঝখানে যে নির্বাচনটা হচ্ছে, গ্রামের অধিকাংশ মানুষ ঢাকা সহ সমগ্র শহরগুলোতে তারা কর্মব্যস্ত, কর্মময় জীবনে আছে। এবং এমন একটা সময় নির্বাচনটা হলো যখন মানুষ এই রোজার ঈদ এবং কোরবানির ঈদের মাঝখানে তারা গ্রামে যেতে পারে না। নির্বাচনটা হলো মঙ্গলবার দিন, নির্বাচনটা যদি নির্বাচন কমিশন বুধবারে নির্বাচনটা হলো, যদি আপনার রবিবারে নির্বাচনটা দিত এবং সরকারের সঙ্গে কথা বলে তারা 2 দিন পরবর্তীতে ছুটির ব্যবস্থা করত, তাহলে শুক্র শনি ছুটি পেত, মানুষ গ্রামে যাইতো, রবিবারে ভোট দিয়ে 1 দিন পরে ছুটি পাইলে 1 দিন বা 2 দিন পরে তারা ঢাকায় আসতো। কিন্তু সেটা না করে বুধবারে তারা নির্বাচন করলো। এই মাঝামাঝি সময় গ্রামের সমস্ত মানুষগুলো শহরে এসে তারা তার কর্মময় জীবনে, দেখেন যে কাজটি করুক না কেন, আপনার গোটা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় বেসরকারি সব চালু। এখান থেকে মানুষ চাইলেই শহরে প্রায় 15 থেকে 20% লোক ভোট সেন্টারে ফিরে যেয়ে তারা ভোট দিতে পারে নাই, চাইলেই তারা ভোট সেন্টারে যেতে পারে নাই। একটা বিষয়, আর একটা বিষয় হলো 40% প্রায় 40% ভোট কাস্ট হয়েছে। আচ্ছা, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে 15% ভোট বাড়তো বা সর্বোচ্চ 20% ভোট বাড়তো। আচ্ছা, আমাদের দেশে 60-62-র উপরে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কি তারা ওই একবার 15ই ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া তারা কি কখনো দেখাইতে পারছে? আমরা 91, 96, আমরা 2001, 62, 63, 65, 70-এর নিচে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনী উপজেলায় আমরা দেখেছি তো এই তো ভোট, স্থানীয় সরকার নির্বাচনে দেখেছি আমরা এই তো ভোট হয়, 60-65 এর ভিতরেই তো ভোটটা থাকে। এখন আপনার যেখানে প্রায় 40% বিএনপি অংশগ্রহণ করলে, আবারও বলি আপনার 15 থেকে 20%, তাহলে 15 থেকে 20% যদি ভোটে অংশগ্রহণ হতো তাহলেই তো স্বচ্ছতা এসে গেল। তারা নির্বাচনে 8টা আসনে বিজিত হয়েছে, তারা নির্বাচিত হয়েছে, 8টা জায়গায় জিতেছে, এইটুক তাদের ক্ষমতা, এর বেশি ক্ষমতায় নাই। আপনার আগামীতে যে নির্বাচনগুলো আছে যেখানে যেখানে তারা জিতবে সেখানে তাদের ক্যান্ডিডেট থাকবে। তারা যেখানে নির্বাচনে আগে বুঝতে পারবে যে এই জায়গাটায় তাদের অবস্থানটা বলো বিএনপির, সেখানে তারা ক্যান্ডিডেট দেবে। আবার অপরপক্ষ থেকে বিএনপি থেকে ওই যে ঘোমটা দিয়ে নির্বাচন অংশগ্রহণ করা, তারা বলবে আমরা কিন্তু আমাদের দলের প্রার্থীকে আপনার বহিষ্কার করলাম। আসলে তাদের বহিষ্কার নয়, এটা হলো তাদের একটা কৌশল। নির্বাচনের সময় নির্বাচনী মাঠকে চাঙ্গা রাখার জন্য, ক্যান্ডিডেটকে পাশ করার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাজনৈতিক দল একাধিক কৌশলের অবস্থান নেয়। এমনই একটা কৌশল হলো বিএনপি নির্বাচন থেকে সরে আসা। নির্বাচনের কারণ গ্রামের গঞ্জে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আপনার সমস্ত গ্রামে ঢুকলে পরে আলোর ঝলকানি, আপনার মনে হয় যে এটা একটা শহর, এটা ইউরোপের মতো এখন গ্রামকে মনে হয়। সমস্ত জায়গায় রাস্তাঘাট, হেন কোনো জায়গা নাই যেখানে উন্নয়নের ছোঁয়া আমার জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নটা হয় নাই। সেই গ্রামে এখন কেন মানুষ বিএনপির পাশে থাকবে? কেন মানুষকে ভোট দেবে? বিএনপি তো এই দেশে কোনো কিছু দিতে পারে নাই। সন্ত্রাস ছাড়া, অগ্নিসংযোগ ছাড়া, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা ছাড়া, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা ছাড়া এই দেশে বিএনপির কি আছে? বিএনপি সারা জীবন এই দেশের মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের পক্ষে তারা কোনো কথা বলে নাই। এদেশের উন্নয়নে একটি দৃষ্টান্ত আপনি দেখান, বাংলাদেশের মাটিতে বিএনপির হাত ধরে একটি বড় ডেভেলপমেন্টের কথা বলেন, যে ডেভেলপমেন্টটা বিএনপি দিয়েছে। বিএনপি অগ্নিসন্ত্রাস দিয়েছে, পেট্রোল বোমা দিয়েছে, আপনার গাড়িতে মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মারেছে। এই দেখেন, সেদিনও সাভারে আমরা দেখলাম বিএনপি যুবদলের নেতারা আপনার পেট্রোল বোমা বের করলো, একজনে আপনার ভ্যান গাড়ির উপরে রাখলো, আর একজনে সেই পেট্রোল বোমা নিল, গাড়িতে মানে একবারে লাইভ দেখাচ্ছে। এখন মানুষের হাতে এই মোবাইলগুলো হলো ক্যামেরা, বড় বড় ক্যামেরাগুলো দিয়ে তারা দেখে। এই বিএনপি তাই নির্বাচনে ভোট ভয় পায়। বিএনপি চায় কি জানেন? পশ্চিমাদের দ্বারা একটা বড় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে
বড় একটা কিছুর মধ্য দিয়ে ভোটবিহীন, ভোটের নামে একটি নাটক হবে, সেই নাটকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। কখনো কোনো দিন এই দেশের মানুষ বিএনপিকে ভোট দিবে না। কেন ভোট দিবে? এই সমাজ, ছাত্র সমাজ, এই দেশের যুব সমাজ, তারা আজকে অনেক দূরে এগিয়ে গেছে। প্রতিটা লোকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, তারা জানে বাংলাদেশের ডেভেলপমেন্ট। বিএনপির আমলে মাত্র 10,000 কিলোমিটার আপনার মেগা রাস্তা ছিল, আর এখন আজকে প্রায় 2 লক্ষ কিলোমিটার। আপনার এই যে বড় বড় রাস্তা, যেটা আপনার ইউরোপে আছে, আমেরিকা আছে, কানাডা আছে, রাস্তায় উঠলে পরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, জানলার ফাঁকা করে মানুষ দেখে যে আধুনিক রাস্তা, কত সুন্দর রাস্তা। এই যে ওনার বাড়ি ফরিদপুরে, লজ্জা করে না এই যে পদ্মা সেতু পাড়ায় যেতে? কিভাবে যাবে? আপনার কাছে আবার লজ্জা থাকা উচিত। মাখন সরকার ওনারা তো বলছে যে এই ব্রিজ দিয়ে আমরা কখনো যাব না। এই বাংলাদেশের মানুষ তো তারা স্বীকার করে না। তাদের নেত্রী বেগম জিয়া বলছে, মানুষকে বলছে যে আপনারা কখনো আপনারা ব্রিজ উঠবেন না। না, বাংলাদেশের জনগণের টাকা এটা হচ্ছে। না, বেগম জিয়া বলেছে, এটাতে যে কেউ বেগম জিয়া আহ্বান জানায় সেই দেশের মানুষকে যে কখনো এই পদ্মা ব্রিজ উঠবেন না। তাই আমি বলি, এখনো আপনারা সময় আছে, জাতির পিতার কন্যার উপরে আস্থা রাখেন। আলোচনা শেষ করতে চাই। আর্থিক কেলেঙ্কারি বা অর্থ লুটেরা যারা আছে তাদের বিচার হবে, বাংলাদেশের মানুষ করবে, যেটা খন্দকার মাশরুকুর রহমান বললেন। দেখেন, আমরা প্রত্যাশা করতেছি বাংলাদেশে একটা গঠনমূলক বিরোধী দল তৈরি হোক। আপনার মাসুক ভাইয়ের কিছু গঠনমূলক সমালোচনা আমার কাছে ভালো লেগেছে। গঠনমূলক বিরোধী থাকা দরকার। গঠনমূলক আমি আপনার সমর্থন করি, আপনার কথা সমর্থন করি। আমি যদি কেউ একটা রাষ্ট্রের জন্য বাংলাদেশের অর্থ, একটা শক্তিশালী আমাদের দেশের অর্থ যদি কেউ পাচার করে, তাকে আইনের আওতায় আনা উচিত। এটা তো সে হলো সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি হয়েছে। আমাদের দেশের অর্থ যদি অন্যায়ভাবে অর্থ ইনকাম করে, সেই অর্থটা যদি দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ব্যয় করে, তাহলে সেটাকে তার পাপটাকে লঘু পাপ হিসেবে চিহ্নিত করা যায় রাষ্ট্র মনে করলে। কিন্তু যিনি আমার দেশের সম্পদ পাচার করবেন, তাকে তো লঘু পাপ বলা যায় না। দেখুন, আপনার ওনার দলের নেতা তারেক জিয়া সাহেব, আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপির যিনি আজকের ধারক বাহক বলা হয় এখন বর্তমান সময়, তার ভাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আপনার টাকা পাচার করে নিয়ে গেছে। সিঙ্গাপুর থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা ফেরত এসেছে বাংলাদেশে। এমনটা তো হওয়ার কথা নয়। তার নেত্রী বেগম খালেদা জি, আমার মায়ের মতো নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী, তিনি কালো টাকা সাদা করেছেন। তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তার তো এখানে তার বাসায় কালো টাকা তো থাকার কথা না। তিনি ট্যাক্স দিয়ে মানে আপনার কালো টাকাকে সাদা করেছেন। এর চেয়ে দুঃখ কি থাকতে পারে? তাই বলি, গঠনমূলক সমালোচনাটা এটা জাতির কাছে সবাই প্রত্যাশা করে। বিএনপি গঠনমূলক সমালোচনা করুক, যে অন্যায় করেছে তার অন্যায়টা দেখিয়ে দিক। আপনার এই যে ফালু সাহেবের বিভিন্ন পুকুরে, এই জায়গায় সেই জায়গায় বড় বড় টিনের চালান পাওয়া গেছে। আপনার এই যে বিএনপির আপনার বড় বড় নেতাদের, এই যে আজকে যারা আছে, এই যে গয়সা রায় থেকে শুরু করে, আপনার এদের বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় পানির নিচে থেকে টনকে টন, হাজার হাজার টন আপনার টিন, রাষ্ট্রীয় টিন, সরকারি টিন, সেগুলি তাদের পুকুরে পাওয়া গেছে, তাদের বাড়ির খালে ঘাটে এখানে ওখানে পাওয়া গেছে। আজকে এই সমালোচনা করুন। আমাদের দেশের বিরোধী দল, পার্শ্ববর্তী বন্ধুবর রাষ্ট্র, যে রাষ্ট্রটি বাংলাদেশ নামে দেশটাকে স্বাধীন করার জন্য এত রক্ত দিল, সেই দেশের বিরোধিতা করে, অথচ সেই দেশে জন্ম করা আপনার মানুষগুলোকে নিয়ে তারা সংসার করে। ফখরুল সাহেবের ওয়াইফ পরিপূর্ণ না। আমরা আলোচনা শেষ করতে চাই, ব্যক্তিগত বিষয় আমি আপনাদেরকে বলি, আসেন না গঠনমূলক সমালোচনা হোক।